আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব বিষয়ের নাম সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ক্যাট 3। এটার বিষয় কোড 66464। আমি তোমাদের সামনে মূলত আজকে উপস্থাপন করব 3 নম্বর অধ্যায়। আর এই অধ্যায়ের নাম ফ্রেম স্ট্রাকচার, বহুতল ভবনের প্ল্যান, সেকশন ও এলিভেশন। এটা নিয়ে আমি ধাপে ধাপে তোমাদের সামনে আজকে উপস্থাপন করব। আমরা এই আলোচনার ভিতরে আমি কি কি জিনিস শিখবো সেটা আমি তোমাদেরকে প্রথমে একটু ধারণা দিয়ে দিই। ফ্রেম স্ট্রাকচার কাকে বলে এটা আমরা শিখবো। লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচার কাকে বলে, অ্যাডভান্টেজ অফ ফ্রেম স্ট্রাকচার ওভার লোড বেয়ারিং স্ট্রাকচার, অর্থাৎ ফ্রেম স্ট্রাকচার ভবনের সুবিধা লোড বেয়ারিং ওয়ালের তুলনায় ফ্রেম স্ট্রাকচার ভবনের সুবিধা আমি সেটা আলোচনা করব। বিল্ডিং এর প্ল্যান কাকে বলে এটা আলোচনা করব। সাইট প্ল্যান কাকে বলে সেটা আলোচনা করব। লেআউট প্ল্যান কাকে বলে, লোকেশন ম্যাপ কাকে বলে, বহুতল ভবন বলতে কি বোঝায়, বহুতল ভবনের গুণাবলী, বিম কাকে বলে, বিমের প্রকারভেদ আলোচনা করব। রূপ কাকে বলে, প্রকারভেদ আলোচনা করব। লিন্টেল কি সেটা আলোচনা করব। স্টেয়ার এবং স্টেয়ারকেস কাকে বলে এটা আলোচনা করব। লিড কোর কাকে বলে সেটা আলোচনা করব। র্যাম প্রদানের উদ্দেশ্য এবং র্যাম কোথায় ব্যবহার করা হয় সেটা আলোচনা করব। 1 স্ল্যাব ও 2 স্ল্যাবের পার্থক্য, ফ্ল্যাট স্ল্যাব ডিজাইনের সীমাবদ্ধতা, চিত্রসহ ক্যাডের সাহায্যে আরসিসি লিন্টেল এর সানসেট সহ এটা ক্রস সেকশন কিভাবে অঙ্কন করা যায় সেটার পদ্ধতি বর্ণনা করব। আরসিসি বিমের বিস্তারিত নকশা অঙ্কন পদ্ধতি বর্ণনা করব। ফ্রেম স্ট্রাকচার ভবনের লেআউট প্ল্যান অঙ্কন পদ্ধতি বর্ণনা করব। এছাড়া ক্যাড ব্যবহার করে একটি 3 রুম বারান্দা সহ বাড়ির প্ল্যান অঙ্কন করার পদ্ধতি আলোচনা করব। আমি আজকে মূলত এগুলা নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। আমরা ধাপে ধাপে আগাই। প্রথম আমাদের প্রশ্ন যেটা আছে, ফ্রেম স্ট্রাকচার কাকে বলে। সংজ্ঞায় আমাদের এখানে বলা আছে সারিবদ্ধ কলাম, পিলার বা স্টেশন কে ফ্লোর এবং ছাদ সমতলে বিম দ্বারা সংযুক্ত করে আমরা যে কাঠামো নির্মাণ করি সেটাকে বলা হয় ফ্রেম স্ট্রাকচার ভবন। আমরা চিত্রে এখানে যে ভবনটা দেখতে পাচ্ছি, এই যে বিম কলাম আছে এবং ছাদ সবগুলো একত্রে ঢালাই করে যে আমরা কাঠামোটা নির্মাণ করব তাকে বলা হচ্ছে ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং। আমরা চিত্রের সাহায্যে এটা দেখে নিই ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং কি। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল যে লোড বিয়ারিং ওয়াল স্ট্রাকচার কি, আমরা দেখে নিই। এখানে বলা আছে যে সকল দেয়াল কাঠামোর ভর বা লোড সরাসরি বহন করে, মানে যদি কোনো দেয়াল কাঠামোর লোড সরাসরি বহন করে সেই দেয়ালটাকে আমরা বলবো লোড বিয়ারিং ওয়াল। এবং এই লোড বিয়ারিং ওয়াল এর মাধ্যমে যে কাঠামোটা নির্মাণ করা হবে তাকে বলা হবে লোড বিয়ারিং ওয়াল স্ট্রাকচার। আমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছি যে একটি লোড বিয়ারিং ওয়াল স্ট্রাকচার নির্মাণ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এই যে ছাদ, এই ছাদের উপরস্থ যে লোডগুলো আছে এই ছাদের মাধ্যমে এই ওয়াল এবং ওয়ালের মাধ্যমে নিচে চলে যাচ্ছে। যেহেতু ওয়ালগুলাই কাঠামোর সমস্ত লোডগুলো বহন করে মাটির ভিত্তির মাধ্যমে মাটির শক্তিস্তর স্থানান্তরিত করে, সেহেতু এটাকে বলা হচ্ছে লোড বিয়ারিং ওয়াল। আমরা তারপরে কোশ্চেনে চলে যাই। এখানে বলা আছে অ্যাডভান্টেজ অফ ফ্রেম স্ট্রাকচার ওভার লোড বিয়ারিং স্ট্রাকচার, মানে লোড বিয়ারিং ওয়াল স্ট্রাকচারের তুলনায় ফ্রেম স্ট্রাকচার ভবনের সুবিধা কি কি আছে। আমরা কেন ইটের দেয়াল এর মাধ্যমে লোড বহন না করায় আমরা কেন একটা ফ্রেম কলাম বিম এর মাধ্যমে একটা ফ্রেম স্ট্রাকচার কেন নির্মাণ করে, সেটা কি সুবিধা আছে সেটা আমরা জেনে নিই। ওদের প্রথম যে কথাটা বলা আছে ভূমিকম্প বা অন্যান্য দুর্যোগ আবহাওয়া টেকসই। আমরা যদি একটি ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং নির্মাণ করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে লোড বিয়ারিং ওয়াল স্ট্রাকচারের তুলনায় ভূমিকম্প বা অন্য কোনো প্রতিকূল আবহাওয়ায় বেশি পরিমাণ লোড নিতে পারবে ফ্রেম স্ট্রাকচার ভবন। কারণ যেহেতু পুরোটাই একটা ফ্রেম থাকে
সেহেতু যদি কোনো কারণে কোনো একটা অংশে প্রেশার পড়ে, সেই সমস্ত কাঠামোটাই এই প্রেশারটা নিতে পারে। দ্বিতীয় নম্বর প্রশ্ন বলা আছে যে বহুতল ভবনের জন্য ফলপ্রসূ। বহুতল ভবনের জন্য ফলপ্রসূ আমরা আগের চ্যাপ্টার আলোচনা করেছি যে বহুতল ভবন কি, একের অধিক ফ্লোর এবং সেটা দেখা যাবে যে সর্বোচ্চ 6 তলা পর্যন্ত নির্মাণ করলে সেটাকে বলা হবে হচ্ছে বহুতল ভবন। এবং 6 এর অধিক যখন ফ্লোর বিশিষ্ট ভবন নির্মাণ করব তাকে বলা হবে হাই রাইজ বিল্ডিং। আমরা লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচারের ক্ষেত্রে সীমাবদ্ধতা যেটা জানি যে আমরা যদি ইটের দিয়ে আমরা যদি কোনো কাঠামো নির্মাণ করি সেটা সর্বোচ্চ 4 তলা পর্যন্ত তৈরি করতে হবে। সেক্ষেত্রে যদি আমরা 5 তলা, 6 তলা, 8 তলা, 10 তলা পরিমাণ স্ট্রাকচার নির্মাণ করতে চাই, সেক্ষেত্রে কোনো ক্রমে আমরা লোড বেয়ারিং ওয়ালের মাধ্যমে নির্মাণ করতে পারবো না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের ফ্রেম স্ট্রাকচার এর দিকে আগাতে হবে। এরপরে সুবিধা হলো তুলনামূলকভাবে সস্তা। আমরা দেখা গেছে যে আমরা যদি লোড বেয়ারিং ওয়াল দিয়ে স্ট্রাকচার নির্মাণ করি, ওইটাই যে পরিমাণে খরচ, তুলনামূলকভাবে যদি আমরা ফ্রেম স্ট্রাকচার ভবন নির্মাণ করি তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে তুলনামূলকভাবে খরচটা কম হবে। আমরা উদাহরণ হিসেবে দেখতে পাই যে গ্রামের দিকে যে লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচার যেগুলো নির্মাণ করে, ওই ভিত্তিতে যে পরিমাণে ইট ব্যবহার করা হয় ওইটা যদি আমরা এস্টিমেট করে হিসাব করে দেখি, ওই তুলনায় যদি আমরা একটা ভিত্তি নির্মাণ করতে দেখা যায় যে ওই তুলনায় কম পরিমাণ ইট ব্যবহার করা হয়। এটা দিয়ে যদিও এটা পুরোপুরি এটা শুধু উদাহরণের সাথে মেলে না, কিন্তু মোটামুটি একটা ধারণা আমরা পাওয়া যায়। এরপরে আমাদের সুবিধা জানতে হবে সেটা হলো প্রয়োজনে পরিবর্তন বা পরিবর্ধন করা যায়। ফ্রেম স্ট্রাকচার ভবন যেহেতু আমাদের ওয়ালগুলার পার্টিশন ওয়ালগুলা কোনো প্রকার লোড বহন করে না, সেক্ষেত্রে আমরা প্রয়োজন অনুযায়ী যদি আমাদের রুম স্পেস বড় দরকার হয় তাহলে পার্টিশন ওয়ালগুলা অনায়াসে আমরা স্থানান্তর করে আমরা রুম স্পেসগুলো বড় করতে পারি। কিন্তু আমরা যদি লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচার হয়, সেক্ষেত্রে আমরা যদি চাই কোনো একটা ওয়াল বাস থেকে ভেঙে দিব, সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। আমরা তারপরে সুবিধা দেখি যে পাতলা পার্টিশন ওয়াল থাকে বলে অধিক জায়গা পাওয়া যায়। আমরা যদি একটা লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচার নির্মাণ করতে চাই, 4 তলা একটা ভবন নির্মাণ করব লোড বেয়ারিং স্ট্রাকচারের তুলনায়, কমপক্ষে আমাদের ওয়ালে যে পুরুত্ব হবে, পার্টিশন ওয়ালের পুরুত্ব কমপক্ষে 10 ইঞ্চি দিতে হবে। কিন্তু সেই তুলনায় যদি আমরা ফ্রেম ওয়াল স্ট্রাকচার একটা বিল্ডিং তৈরি করতে চাই, ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং তৈরি করতে চাই অনেক তলা পর্যন্ত, 8 তলা, 10 তলা, 20 তলা, সেই ক্ষেত্রে আমরা যদি চাই যে পার্টিশন ওয়ালের ক্ষেত্রে শুধুমাত্র 5 ইঞ্চি, 3 ইঞ্চি কিংবা শুধুমাত্র কোনো প্রকার বোর্ড, শীট বা গ্লাস দিয়ে আমরা ব্যবহার করতে পারবো। কারণ যেহেতু আমরা আগে বলেছি যে ফ্রেম স্ট্রাকচার ভবনের ক্ষেত্রে পার্টিশন ওয়াল কোনো প্রকার লোড বহন করবে না। আমরা তারপরের কোশ্চেনে চলে যাই। আমাদের তারপরের কোশ্চেন, বিল্ডিং প্ল্যান কাকে বলে? আমরা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যদি বিজনেস অর্গানাইজেশনের ক্ষেত্রে যদি বলি প্ল্যান কাকে বলে, সেটা প্ল্যান পরিকল্পনা, এটার ক্ষেত্রেও পরিকল্পনা, কিন্তু সংজ্ঞাটা একটু চেঞ্জ হবে। সেই সংজ্ঞাটা কি হবে? আমরা জানি যে দরজা জানলা মাঝ বরাবর আনুভূমিকভাবে কেটে উপরের অংশ সরিয়ে নিয়ে উপর থেকে যে দৃশ্য দেখা যায় তাকে বলা হয় বিল্ডিং প্ল্যান। আমরা ছবির মাধ্যমে দেখছি যে দেখে বোঝা যাচ্ছে যে জানলার ছবিগুলো দেখা যাচ্ছে, দরজার ছবিগুলো দেখা যাচ্ছে, যে রুম অ্যারেঞ্জমেন্টগুলো দেখা যাচ্ছে, এটা আসলে একটা উপরের দৃশ্য। তার জানলা দরজার মাঝ বরাবর কেটে যদি আমরা উপরের অংশ সরিয়ে যে দৃশ্য দেখতে পাচ্ছি সেটা হলো একটা বিল্ডিং এর প্ল্যান। আমি এখানে একটি বিল্ডিং এর যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। আমাদের পরের প্রশ্নে চলে যাই। আমাদের পরের প্রশ্নে আমরা বলছি যে বহুতল ভবন বলতে কি বোঝায়। আমি 3 নম্বর অধ্যায়ে এই প্রশ্নটা আলোচনা করেছিলাম, আমি আবারও আলোচনা করছি যে বহুতল ভবন আসলে কি। আমরা একের অধিক তলা বিশিষ্ট যে ভবন তাকে বলবো আমরা বহুতল ভবন। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস জেনে রাখতে হবে যে বহুতল ভবন হতে গেলে সেটা একের অধিক বিশিষ্ট তলা, এটা ঠিক আছে, কিন্তু এটা লিমিটেশন থাকবে সর্বোচ্চ 6 তলা পর্যন্ত। আমি এই কথাটা একটু আগে আবার আলোচনা করেছি, আমি আবারও বলছি যে 6 তলা পর্যন্ত একের অধিক তলা বিশিষ্ট ভবন, কিন্তু সেটা হবে সর্বোচ্চ 6 তলা। যখনই 6 তলার উপরে চলে যাবে তাকে বলা হবে হাই রাইজ বিল্ডিং। আমাদের তারপরের প্রশ্ন
বহুতল ভবনের গুণাবলী, আসলে বহুতল ভবন হতে গেলে বহুতল ভবনের কি কি গুণাবলী থাকা লাগবে সেগুলো আমরা একটু জেনে নিই। অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকবে, মানে বহুতল ভবন নির্মাণ করতে গেলে বহুতল ভবনে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকতে হবে। যে কোনো প্রকার বড় দুর্ঘটনা ঘটা থেকে যাতে আমরা নিরাপদ থাকতে পারি সেই জন্য আমরা অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখবো বহুতল ভবনের ক্ষেত্রে। আমাদের দ্বিতীয় নম্বরে গুণাবলী থাকবে বিদ্যুৎ সুবিধা থাকবে। বহুতল ভবন তৈরি করতে গেলে সেখানে অবশ্যই বিদ্যুৎ কানেকশন থাকতে হবে, গ্যাসের ব্যবস্থা থাকতে হবে, কারণ বহুতল ভবনের যারা বসবাস করবে তারা নিশ্চয়ই যে গ্যাস ছাড়া অন্য কোনো মাধ্যম চুলা টুলা কাঠের চুলা খড়ির চুলা এগুলো ব্যবহার করবে না। আমাদের তারপরে সুবিধা আমরা জেনে নিই, পর্যাপ্ত আলো বাতাস চলাচল করবে। বহুতল ভবন নির্মাণ করতে গেলে এই প্রাকৃতিক যে সুযোগ সুবিধা এগুলো সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে বেশি পরিমাণে যাতে প্রাকৃতিক সুযোগ সুবিধা ভোগ করা যায়। এরপর এখানে পানির ব্যবস্থা থাকবে লেখা আছে, মূলত এটা হবে গরম পানির ব্যবস্থা থাকতে হবে। এমনি পানির ব্যবস্থা থাকবে, সাথে সাথে গরম পানির ব্যবস্থা থাকতে হবে আমাদেরকে। আমরা তারপরে প্রশ্নে চলে যাই। আমরা এখান থেকে বহুতল ভবনের ছবি দেখে নিই একটা, এবং পাশাপাশি বহুতল ভবনের সুবিধাগুলো আমরা এখানে আছে। এছাড়াও আরো কিছু সুবিধা থাকে, যেমন প্রশস্ত প্রবেশ পথ থাকবে, লিফটের ব্যবস্থা থাকবে, প্রশস্ত সিঁড়ি থাকবে, গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে, এগুলো বহুতল ভবনে এগুলো থাকতে হবে। আমরা তারপরে কোশ্চেনে চলে যাই। সাইট প্ল্যান বলতে কি বোঝায়? আমরা সাইট প্ল্যান কাকে বলে? আমরা এখানে বলছে যে স্থানে আসলে দালান নির্মাণ করব আমরা, তার চতুর্দিকে 15 থেকে 16 মিটারের ভিতরে বিভিন্ন প্রকার যে ভবন থাকবে, জমি থাকবে, প্রবেশ পথ থাকবে, রাস্তা থাকবে, এগুলা দেখিয়ে যে আমরা নকশা অঙ্কন করবো তাকে বলবো আমরা সাইট প্ল্যান। আমরা তারপরে চলে যাই লোকেশন ম্যাপ। লোকেশন ম্যাপ কাকে বলে? আমরা যদি কোনো একটি জায়গায় যেতে চাই, কেউ হয়তো ওই জায়গাটা চেনে না, ওই জায়গাটা তাকে পরিচিত করে দেওয়ার জন্য আমরা লোকেশন ম্যাপ আঁকি। লোকেশন ম্যাপটা কি জিনিস আমরা জেনে নিই। বলছে যে ম্যাপে কি কি থাকবে, আসলে লোকেশন ম্যাপ আমরা বুঝবো কিভাবে যে এটা লোকেশন ম্যাপ। আগে লোকেশন ম্যাপে কি কি থাকে সেটা আমি তোমাদেরকে জানাই, তারপর আমি ছবির দিকে আগাবো। লোকেশন ম্যাপে প্রধান রাস্তা থাকতে হবে, মেইন রোড, প্রধান রাস্তা যেটাতে গাড়ি চলাচল করে। এর পাশাপাশি প্রধান রাস্তা থেকে একটা যে রাস্তা নেমে যাবে পার্শ্ব রাস্তা, প্রধান রাস্তা থেকে পার্শ্ব রাস্তা থাকতে হবে। আমি যে স্থানে ইমারত নির্মাণ করবো সেই স্থানে যাওয়ার জন্য একটা পার্শ্ব রাস্তা থাকবে। এছাড়া উত্তর দিক, আমার যে প্লট নির্মাণ করবো ওই প্লটের উত্তর দিক কোন দিকে ওটা দেখাতে হবে। পার্শ্ববর্তী সীমানা, এছাড়া যদি উল্লেখযোগ্য কোনো স্থান থাকে, মসজিদ, মন্দির কিংবা কোনো প্রতিষ্ঠান থাকে, এগুলো দেখিয়ে যে নকশা আমরা অঙ্কন করবো তাকে বলা হচ্ছে লোকেশন ম্যাপ। আমরা সংজ্ঞায় সেটা দেখতে পাই যে ম্যাপে মেইন রোড, সাইড রোড, নট লাইন, উল্লেখযোগ্য স্থান ইত্যাদি দেখিয়ে যে চিত্র অঙ্কন করা হয় তাকে লোকেশন ম্যাপ বলে। আমরা এখানে ফিগারের মধ্যে দেখে নিই যে এখানে একটা লোকেশন ম্যাপ দেখানো আছে। আমরা এই যে মেইন রোড বলতে এই যে যেমন আমরা যেহেতু বগুড়াতে আছি এখন, যে বগুড়া সেতু মেইন রোডটা দেখানো আছে। এই জায়গা থেকে দেখানো আছে এই যে পার্শ্ব রাস্তা, এই যে পার্শ্ব রাস্তা। এরপর আমরা এখানে দেখতেছি যে উল্লেখযোগ্য একটা জায়গা, ধর বাংলাদেশ ব্যাংকের সামনে যে ফিল্ড আছে সেই ফিল্ডটা দেখানো আছে, এবং এই পাশে যে এই যে আমাদের প্লটের যে অবস্থাটা দেখানো আছে, এবং একই সাথে দেখতে পাচ্ছি যে উত্তর দিক, মানে দিকটা এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের প্রত্যেকটা ম্যাপে অবশ্যই দিক নির্দেশ থাকতে হবে, এবং সেটা হবে উত্তর দিক। আমরা তারপরে কোশ্চেনে চলে যাই। বলছে লেআউট প্ল্যান বলতে কি বোঝায়? আমরা এখানে দেখি বলছে যে যে জমিটির উপর বাড়ি নির্মাণ করা হবে তার চতুর্দিকে কি পরিমাণ জায়গা খালি থাকবে, ভবনের বহিঃসীমার আকার ও পরিমাণ উত্তর দিক দেখিয়ে যে নকশা অঙ্কন করা হয় তাকে বলা হচ্ছে লেআউট প্ল্যান। এক্ষেত্রে বিল্ডিং এর আমরা যদি ইমারত নির্মাণ করতে চাই সেই ক্ষেত্রে লেআউট প্ল্যান, চতুর্দিকের জায়গা সেট দেখাই দিব আমরা লেআউট প্ল্যান।
এখানে আমি দেখানো আছে কলামের লেআউট প্ল্যান আমাকে দেখানো আছে, মানে যদি লেআউট প্ল্যান আমরা বলতে চাই, লেআউট প্ল্যান অনেক প্রকারের হতে পারে। যদি আমরা ইটের অবস্থানগুলো দেখাই, ব্রিকলের অবস্থান দেখাই, তাহলে ওটা ব্রিকল লেআউট। যদি আমরা ফুটিং এর অবস্থান দেখাতে চাই, তাহলে ওটা ফুটিং লেআউট। আমি চিত্রের মাধ্যমে যে লেআউটটা দেখাচ্ছি তোমাদের, সেটা হলো কলাম লেআউট প্ল্যান। কলামের অবস্থান চিহ্নিত করা আছে। আমরা এখানে দেখছি C1, C2, C3 এগুলো কলামের আকার। C1 এক টাইপের কলাম, C2 আলাদা আকারের কলাম, C3 আলাদা আকারের কলাম। এবং আমরা দেখছি যে এই লাইন থেকে এই লাইনের দূরত্ব কত, এগুলো দেখানো আছে। মানে আমরা মূলত লেআউটের মাধ্যমে সেন্টার পয়েন্ট বা কেন্দ্ররেখা চিহ্নিত করি। আমরা যে কলামের কেন্দ্ররেখাগুলো চিহ্নিত করা আছে। আমরা তার পরের প্রশ্নে চলে যাই। আমরা এখানে কিছু চিত্র দিয়ে আছে, আমি এই চিত্রটা আগে দেখছি যে একটি বিল্ডিং এর প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান দেখানো আছে আমাদের এখানে। এই বিল্ডিংটা নিয়ে আমরা এখানে এলিভেশন দেখছি বা ফ্রন্ট ভিউ। এলিভেশন বলতে আমরা একটি এলিভেশনের বাংলা যদি বলি আমরা, তাহলে বুঝবো উচ্চতা। আমরা যদি কোনো একটি ভবনের সামনের দিক থেকে দেখি, তাহলে এটাকে বলা হবে ফ্রন্ট এলিভেশন। যদি আমরা লেফট সাইড থেকে দেখি, যে দৃশ্য দেখতে পাবো, তাকে বলা হবে লেফট সাইড এলিভেশন। এবং রাইট সাইড থেকে দেখলে রাইট সাইড এলিভেশন। ঠিক একইভাবে যদি আমরা ব্যাক সাইড থেকে দেখি, তাহলে যে দৃশ্য দেখতে পাবো সেটাকে বলা হবে ব্যাক সাইড এলিভেশন। আমরা এরপরে দেখি যে একটি ভবনের সিঁড়ির ক্রস সেকশন, পুরো একটি ভবনের সিঁড়ির ক্রস সেকশন দেখছি, বা সেকশনাল এলিভেশন আমরা একটা বলতে পারি। যে রিইনফোর্সমেন্টের ডিটেইলস বা রড অবস্থান দেখিয়ে একটা সিঁড়ির নকশা অঙ্কন করা আছে, এখানে আমরা চিত্রের মাধ্যমে দেখে নিই। আমাদের পরের প্রশ্নে চলে আসি। আমরা এখানে বলা আছে যে বিম কাকে বলে। তো এখানে বলা আছে আমরা বিম সবাই জানি আসলে বিম কি জিনিস। আমরা দেখেও থাকি ডিফারেন্ট স্ট্রাকচারের ভবনের ছাদের নিচে ছাদের লোডকে বহন করে কলামের উপরে স্থানান্তর করার জন্য যে কাঠামো নির্মাণ করি। তবে সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলবো যে প্রস্থের তুলনায় বা প্রশস্তের তুলনায় দৈর্ঘ্য অনেক বেশি যে কাঠামো, যা এর উপরস্থ ছাদ এবং ছাদের মাধ্যমে যে সমস্ত লোড আসে, সেগুলো পার্শ্ববর্তী সাপোর্ট, কলাম বা পিলারের উপর ছড়ায়, তাকে বলা হচ্ছে বিম। আমরা চিত্রের সামনে একটি সেমি কন্টিনিউয়াস বিমের চিত্র দেখতে পাচ্ছি। এখানে ক্রস সেকশন দেখানো আছে। যদিও আমাদের এটা লাগবে না, শুধু বিম কাকে বলে এটা আমরা জেনে নিই। এবং এখানে আসে যে বিমের প্রকারভেদ, আমরা কত প্রকার, বিম কত প্রকারের হতে পারে। আমরা জানি যে প্রান্তীয় সাপোর্টের উপর ভিত্তি করে বিম আসলে 5 প্রকার। আমরা প্রথমে যেটা বিম বলছি, আমরা সিম্পলি সাপোর্টেড বিম, বা আমরা বাংলায় যেটাকে বলি সাধারণভাবে স্থাপিত বিম। দ্বিতীয় নম্বরে বলছি ক্যান্টিলিভার বিম, আমরা বাংলায় যেটাকে বলে রাখি মাঝে মাঝে যে ঝুলন্ত বিম কখনো বলি। ওভারহ্যাঙ্গিং বিম, ফিক্সড সাপোর্ট, এছাড়া আছে কন্টিনিউয়াস বিম। আমাদের পরের কোশ্চেন, রুফ কাকে বলে ও কত প্রকার। রুফ বলতে এই ক্ষেত্রে আমরা ছাদকে বুঝিয়েছি। তা আমরা জেনে নিই যে রুফ কাকে বলে। এখানে বলা আছে ঝড়, পানি, রোদ, তাপ, বরফ, বাতাস ইত্যাদি হতে ভবন এবং আবাসিকদের যানবাহন রক্ষা করার জন্য ভবনের উপরে যে নির্মিত আচ্ছাদন, তাকে বলা হচ্ছে ছাদ। মানে একটা ইমারতে যে সমস্ত লোকজন বসবাস করবে, লোকজন সহ যে সমস্ত আসবাবপত্র থাকবে, তার ভিতরে বিভিন্ন প্রকার জিনিস থাকবে, তাকে রক্ষা করার জন্য ভবনের উপরে যে আচ্ছাদন নির্মাণ করা হয়, তাকে বলছি আমরা ছাদ। এই রুফের মূলত দুটি অংশ থাকে, আমরা দেখি। একটা হলো রুফ স্ট্রাকচার, আর একটা হলো রুফ কভারিং। এখন রুফের প্রকারভেদ আমরা একটু দেখি। রুফ মূলত 3 প্রকার। একটা হলো স্লোপিং রুফ, মানে আমরা যেটাকে বলি যে ঢালু স্ল্যাব বা ঢালু ছাদ। এরপরে হলো ফ্ল্যাট স্ল্যাব। এই ফ্ল্যাট স্ল্যাবটা আমরা সব জায়গায় বেশি ব্যবহার করি, আমাদের সাধারণত বাসাবাড়িতে এইসব ফ্ল্যাট স্ল্যাব ব্যবহার করা হয়, বা সমতল ছাদ যেটাকে আমরা বুঝি। এছাড়া আর এক প্রকার কার্ভ স্ল্যাব, মানে কার্ভ আকৃতি।
কিছুটা অর্ধবৃত্তাকার টাইপের আমরা কার মতো স্ল্যাব ব্যবহার করে থাকি। আমরা মূলত এই 3 প্রকারের ছাদ দেখি, তবে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি আমরা ফ্ল্যাট স্ল্যাবটা। আমাদের তারপরের কোশ্চেনে চলে যায়, লিড কোর কি? লিড কোর একটা বিল্ডিং এ আমরা যখন লিড ব্যবহার করি, লিড ওঠানামা করার জন্য একটা ফাঁকা জায়গা রাখা হয় ইমারতের মাঝে। লিফটের একটা যে ফাঁকা রাখা জায়গা রাখা হয়, যার ভিতর দিয়ে লিফট ওঠানামা করে, তাকে বলা হয় লিড কোর। এরপরে আমাদের প্রশ্নে আছে র্যাম্প প্রদানের উদ্দেশ্য এবং র্যাম্প কোথায় ব্যবহার করা হয়। এর আগে আমরা জেনে নিই যে র্যাম্প জিনিসটা, র্যাম্প হলো ধাপবিহীন ঢালু সিঁড়ি, মানে একটা সিঁড়ি হবে, যে সিঁড়িটা ধাপ থাকবে না, শুধু ধাপবিহীন যে সিঁড়িটা আছে তাকে আমরা র্যাম্প বলবো। এই র্যাম্প আমরা কেন প্রদান করি এবং কোথায় ব্যবহার করি সেটা আমরা জেনে নিই। আমরা গ্যারেজে গাড়ি পার্কিং যেখানে করা হয়, দেখা যায় যে বেসমেন্ট বা আন্ডারগ্রাউন্ডে যদি আমরা পার্কিং করতে চাই, কিংবা উপরে যদি 2 তলা 3 তলা যে অনেক পার্কিং এর ব্যবস্থা থাকে, সেসব জায়গায় যদি আমরা গাড়ি ওঠানামা করাতে চাই, তাহলে র্যাম্প ব্যবহার করতে হবে। এছাড়া আমরা দেখতে পাই যে হসপিটালে অসুস্থ রোগীকে ট্রলির মাধ্যমে ওঠানামা করানোর জন্য আমরা র্যাম্প ব্যবহার করি। এছাড়া কোনো প্রতিষ্ঠানও থাকতে পারে, বিভিন্ন যেমন বগুড়া পলিটেকনিক আছে, বিভিন্ন পলিটেকনিকও থাকতে পারে। ভারী মালামাল যন্ত্রপাতি ওঠানামানোর জন্য আমরা যে সমস্ত কলকারখানা আছে সে সমস্ত জায়গায় র্যাম্প থাকতে পারে। মূলত আমরা সিঁড়ির বিকল্প হিসেবে আমরা র্যাম্প ব্যবহার করতে পারি। আমরা তারপরের প্রশ্নে চলে যাই, লিন্টেল। লিন্টেল আমরা শুধু যারা জানি যে শুধুমাত্র দরজা জানলার উপরে যে কাঠামো নির্মাণ করি সেটাই লিন্টেল না। শুধু দরজা জানালা না, দরজা জানালা বা যে কোনো ফাঁকা জায়গা হতে পারে, যদি কোথাও আমরা ফাঁকা রাখতে চাই, তাহলে এর উপরস্থ যে সমস্ত লোড আসবে, এর উপরে ইটের গাঁথনি থাকতে পারে, সেই লোডকে পার্শ্ববর্তী সাপোর্টের উপর ছড়া দেওয়ার জন্য যে কাঠামোটা নির্মাণ করি তাকে বলা হয় লিন্টেল। আমরা চিত্রের সাহায্যে একটি লিন্টেল দেখছি, যে এই যে দুই পাশে দুটো ওয়াল আছে, এই ওয়ালের উপরে বিম আকৃতির ছোট যে কাঠামো তাকে বলা হচ্ছে লিন্টেল। আমরা কিছু আমাদের এই পরের প্রশ্নে যে এসটিআর এবং স্টেয়ারকেস কাকে বলে। ভবনের একতলা থেকে যদি আমরা অন্য তলায় যেতে চাই, আরাম-আয়েশে এবং স্বাচ্ছন্দ্যের মাধ্যমে যদি যেতে চাই, তাহলে কতগুলো ধাপের সমন্বয়ে যে কাঠামো আমরা নির্মাণ করব সেটা হলো সিঁড়ি। আর সিঁড়ি স্থাপনের জন্য যে কক্ষটা আমরা ব্যবহার করব তাকে বলা হয় স্টেয়ারকেস, বা আমরা সিঁড়ি ঘর বলে থাকি যেটাকে, সেটা হলো স্টেয়ারকেস। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, 1A এবং 2A স্ল্যাবের পার্থক্য। আমরা এখানে প্রথম যে জিনিসটা আমরা জেনে নিই যে 1A স্ল্যাব কি আর 2A স্ল্যাব কি। 1A স্ল্যাব কোনটা? দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা এখানে লেন্থ এবং ব্রেথের মাধ্যমে প্রকাশ করা আছে। 2 অথবা 2 এর বেশি। যদি দৈর্ঘ্য আমরা হিসাব করি লেন্থ, চল্লিশ ফিট, 20 ফিট। আমরা ব্রেথ যদি ধরি 8 ফিট, তাহলে আমরা এটা যদি অনুপাত করি, তাহলে দৈর্ঘ্য এবং দৈর্ঘ্যকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করি এবং এই অনুপাতটা যদি 2 হয় অথবা 2 এর বেশি হয়, সেক্ষেত্রে আমরা বলবো 1A স্ল্যাব। এবং যদি দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 2 এর কম হয়, সেক্ষেত্রে আমরা বলবো 2A স্ল্যাব। এটা একটা পার্থক্য। এরপরে 1A স্ল্যাবের ক্ষেত্রে দুই দিকে সমান্তরাল বিম বা দেয়ালের উপর অবস্থান করবে, মানে
মানে 1 স্ল্যাবের সাধারণত দুই পাশে বিম বা সমান্তরাল দেয়াল থাকবে। আর যদি আমরা 2 স্ল্যাবের কথা বলি, 2 স্ল্যাবের চারপাশে দেয়াল থাকতে পারে অথবা সাপোর্ট থাকতে পারে অথবা বিম থাকতে পারে। এরপর তৃতীয় নম্বর যে পার্থক্য, যে 1 স্ল্যাবের ক্ষেত্রে আমরা যে মেইন রিইনফোর্সমেন্ট ব্যবহার করব আমাদের 1 স্ল্যাবের ক্ষেত্রে সেটা থাকবে একদিকে এবং সেটা শর্ট ডিরেকশন বরাবর, এবং 2 স্ল্যাবের ক্ষেত্রে আমাদের মেইন রিইনফোর্সমেন্ট থাকবে দুই দিকে বা উভয় দিকে। আমরা জানি যে 1 স্ল্যাবের ডিজাইন পদ্ধতি তুলনামূলকভাবে সহজ এবং এই 2 স্ল্যাবের ডিজাইন পদ্ধতি 1 এর তুলনায় একটু জটিল। এরপরে আমরা সমতল সিলিং পাওয়া যায় না। আমরা যদি 1 স্ল্যাব নির্মাণ করতে চাই তাহলে সমতল বেশি ছাদ পাওয়া যাবে না। সেই তুলনায় যদি আমরা সমতল ছাদ করতে চাই সেক্ষেত্রে 2 স্ল্যাব ডিজাইন করতে হবে। সেই একইভাবে যদি সমতল স্ল্যাব আমাদের পাওয়া যাবে কম, সেক্ষেত্রে কক্ষের উচ্চতা কম পাওয়া যাবে 1 স্ল্যাবের ক্ষেত্রে, এবং 2 স্ল্যাবের ক্ষেত্রে কক্ষের উচ্চতা বেশি পাওয়া যাবে। এবং সর্বশেষ যে পার্থক্য আমরা বলছি যে ব্যয় তুলনামূলকভাবে বেশি হয় 1 স্ল্যাবের ক্ষেত্রে, আর 2 স্ল্যাবের ক্ষেত্রে ব্যয় তুলনামূলক কম। এছাড়া আরো একটা পার্থক্য আছে, আমরা যদি 1 স্ল্যাবকে উপরে লোড প্রয়োগ করি, যদি আমরা দেখি যে এরকম 1 স্ল্যাব, এর উপরে যদি আমরা এই দুই পাশে সাপোর্ট আছে, যদি লোড প্রয়োগ করি তাহলে এর ফাটলটা দেখা যাবে এরকম মাঝ বরাবর। কিন্তু এই তুলনায় যদি আমরা 2 স্ল্যাব ব্যবহার করি তাহলে 2 স্ল্যাবের উপর যদি কখনো লোড প্রয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে এটা ডিশ আকারে বেঁকে যাবে। মানে যেহেতু আমরা এখানে চিত্রের সাহায্যে একটু দেখে নিই, যেহেতু আমি এটা 2 স্ল্যাব বলছি, এটার আকার মোটামুটি বর্গাকার টাইপেরই থাকবে। যদি এখানে কখনো লোড হয় তাহলে এটা ক্র্যাক দেখা যাবে মূলত এই কর্নারে, এই কর্নারে। আর এই একই কারণে দেখা যায় যে আমরা 2 স্ল্যাবের ক্ষেত্রে কর্নার রিইনফোর্সমেন্ট রড ব্যবহার করে থাকি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ফ্ল্যাট স্ল্যাব ডিজাইনের সীমাবদ্ধতা। আমরা ফ্ল্যাট স্ল্যাব ডিজাইন যেগুলো করি কিছু যে সীমাবদ্ধতা আছে সেগুলো আমি একটু তুলে ধরবো আজকে। তা আমাদের দেশে যে সমস্ত স্ল্যাবগুলো আসলে ব্যবহার করা হচ্ছে, যে ফ্ল্যাট স্ল্যাব বলে, আসলে এগুলো আসলে ফ্ল্যাট স্ল্যাব না, এগুলো ফ্ল্যাট প্লেট। ফ্ল্যাট স্ল্যাব এটা আলাদা জিনিস। আমরা এই সীমাবদ্ধতাগুলো একটু জেনে নিই। যে পাশাপাশি কমপক্ষে 3টি প্যানেল থাকতে হবে, এগুলো হলো ফ্ল্যাট স্ল্যাব ডিজাইন করতে গেলে এটা একটা শর্ত। এরপরে দ্বিতীয় নম্বর শর্ত আমরা জেনে নিই, স্ল্যাবের লেন্থ এবং ব্রেথ অনুপাত 1.33 এর বেশি হবে না। মানে আমরা যে ছাদটা ডিজাইন করবো এবং এটার দৈর্ঘ্য এবং প্রস্থের যে অনুপাত, এটা 1.33 এর বেশি হবে না। সেক্ষেত্রে আমরা ফ্ল্যাট স্ল্যাব ডিজাইন করতে পারবো। এরপরে আমাদের কলামগুলো এমনভাবে সাজাতে হবে যাতে আয়তাকার প্যানেল পাওয়া যায়। মানে ফ্ল্যাট স্ল্যাব আমরা যদি ডিজাইন করতে চাই তাহলে এই কলাম এমনভাবে সেট করতে হবে যাতে এটা একটা আয়তাকার প্যানেল পাওয়া যায় এবং উভয় দিকে প্যানেলগুলোর লেন্থ ডিস্টেন্স বড় স্কেলের 20% এর বেশি হতে পারবে না। মানে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে উভয় দিকে পরপর যে প্যানেলগুলো থাকবে এটার যে লেন্থ বা দৈর্ঘ্যের যে দূরত্ব সেটা বড় স্কেলে 20% এর অধিক হতে পারবে না। এইগুলো হলো ফ্ল্যাট স্ল্যাবের সীমাবদ্ধতা। আমরা তারপরে প্রশ্নে চলে যাই। বলছি যে চিত্র সহ গাড়ির সাহায্যে আরসিসি লিন্টেলের সামশের সহ অঙ্কন পদ্ধতি। আমি এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আমাদের এই বইয়ে যতগুলো এই টাইপের কোশ্চেন আছে যে বর্ণনা করো অথবা গাড়ির সাহায্যে এটা অঙ্কন পদ্ধতি লেখো, সবগুলোর অ্যান্সার একই টাইপের হবে। আমি একটা আলোচনা করছি, তোমরা বাকিগুলো সেম। প্রথমে কম্পিউটার অন করে অটোক্যাড ওপেন করি, এটা হলো আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ যেটা আমরা পেজ সেট আপ করবো। পেজ সেট আপ করতে গেলে আমরা কি কি সেট আপ করি সেটা এখানে বলে দিয়ে আছে যে ইউনিট সেট আপ করবো, ড্রয়িং ইউনিট, ক্লিয়ার, ডাইমেনশন, স্টাইল, টেক্সট স্টাইল, এইগুলা সেট করতে হবে। মূলত আমরা পেজ সেট করবো, যেহেতু আমরা জানি যে অটোক্যাডে যদি আমরা পেজ ওপেন করি তাহলে সেই পেজটা সেট করা থাকে না। আমাদের তারপরে স্টেপ হবে পোলার কোঅর্ডিনেট, যদি বিভিন্ন প্রকার আমরা কোঅর্ডিনেটের সাথে কাজ করতে চাই সেগুলা
পরিসীমাটা নির্ধারণ করে নিতে হবে। এরপরে আমরা যদি লাইন আঁকতে চাই তাহলে লাইন কমান্ডের সাহায্যে আমরা লাইন এঁকে নিব। যদি আমরা আরো কিছু আঁকতে চাই, আরেকটা লাইন আঁকতে চাই, সেটা অফসেট কমান্ডের সাহায্যে আঁকতে পারি, কিংবা কপি কমান্ডের সাহায্যে আমরা যে মডিফাই টুল আছে সেই মডিফাই টুলের ব্যবহারের মাধ্যমে আমরা আরো চিত্র আঁকতে পারবো। এরকম ভাবে বলা আছে ট্রিম এক্সটেন্ড, মানে সব মডিফাই টুলবারের কথা বলা আছে। আমরা এগুলা অলরেডি জেনে নিয়েছি। এবার লেয়ার কমান্ডের সাহায্যে কালার দিব। আমরা হ্যাশ কমান্ডের সাহায্যে বিভিন্ন প্রকার যেগুলো সিম্বল বা প্রতীক আছে সেগুলো আমরা ব্যবহার করবো। সর্বপ্রথম মডিফাই কমান্ডের ব্যবহার, মাল্টি লাইন টেক্সট বা টেক্সট যে মাল্টি লাইন টেক্সট কমান্ড আছে এর সাহায্যে আমরা বিভিন্ন প্রকার টেক্সট লিখব। এরপর অবশেষে একটা নির্ধারিত নামে আমরা ফাইলের একটা নাম দিব, যে একটা নির্দিষ্ট ফোল্ডার খুলে ওই ফোল্ডারে সেভ করে রাখতে পারি। ঠিক একইভাবে আমরা এই যে ফ্রেম স্ট্রাকচার ভবনের লেআউট প্ল্যান অঙ্কন পদ্ধতি ওই আমরা একইভাবে লিখতে পারি। আমি এগুলা আলোচনা করছি না, কারণ আমরা ওই প্রথম যে অঙ্কন পদ্ধতি বর্ণনা করেছি বাকি সবগুলা একই রকমভাবে ক্যাডের সাহায্যে একটি 3 রুম বারান্দা সহ বাড়ির প্ল্যান অঙ্কন পদ্ধতি বর্ণনা ঠিক একইভাবে আমরা ওইভাবে ধাপে ধাপে বর্ণনা লিখতে পারি। এরপরে আমাদের এখানে আছে আরসিসি বিমের বিস্তারিত নকশা অঙ্কন পদ্ধতি লেখো। ঠিক ওই একইভাবে আমরা বর্ণনা করতে পারি যে কিভাবে আসলে আঁকতে হবে। তারপরে চলে যাই, আমি মোটামুটি যেগুলো আলোচনা করছি আজকে সেগুলো আমি আবার রিভিউ করছি যে আমি এই চ্যাপ্টারে কি কি জিনিস শিখেছি। ফ্রেম স্ট্রাকচার ও লোড বেয়ারিং স্ট্রাকচারের ধারণা এটা আমরা জেনেছি অধ্যায় থেকে। ফ্রেম স্ট্রাকচার ও লোড বেয়ারিং স্ট্রাকচারের সুবিধাসমূহ জেনেছি। প্ল্যান সেকশন এলিভেশনের প্রয়োজনীয়তা এটা জেনেছি। সাইট প্ল্যান ও লেআউট প্ল্যানের ধারণা ও অবস্থান এটা জেনেছি। বহুতল ভবনের কি কি গুণাবলী থাকে সেটা জেনেছি। ক্যাডের সাহায্যে ফ্রেম স্ট্রাকচার, বহুতল ভবনের প্ল্যান, সেকশন ও এলিভেশন অঙ্কন পদ্ধতি এটাও জেনেছি। বিম, স্ল্যাব ও লিন্টেলের বিস্তারিত নকশা অঙ্কন কিভাবে করে পদ্ধতি সেটা জেনেছি। অনিয়মিত স্ল্যাবের পার্থক্যটা জেনেছি। ফ্ল্যাট স্ল্যাব ডিজাইনের সীমাবদ্ধতা সম্পর্কে ধারণা লাভ করছি। সিঁড়িঘর, লিফট ও লিফট কোড, র্যাম্প সম্পর্কে ধারণা লাভ করেছি। সিঁড়িঘর, লিফট ও র্যাম্পের অবস্থান ও এদের অঙ্কন পদ্ধতি জেনেছি। ক্যাডের সাহায্যে ফ্রেম স্ট্রাকচার, বহুতল ভবনের নকশা অঙ্কন করার সুবিধা সম্পর্কে জেনেছি। এই ছিল মূলত আমার আজকের আলোচ্য বিষয়। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। সেই সাথে বলে রাখি, আমার এই লেকচার তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আমি সময় সুযোগ করে আমি পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে আমি ধাপে ধাপে তোমাদের সামনে উপস্থাপন করবো। সবাই ভালো থাকো। আর এই সময় বাইরে ঘোরাঘুরি না করে বাসাতে অবস্থান করো, যেহেতু দেশে লকডাউন চলছে। সেই একই সাথে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আস্তে আস্তে বাড়ছে। তোমরা সবাই ভালো থাকো। এই আসসালামু আলাইকুম।